ধন্যবাদ মেঘমল্লার বসু। এখন বলবেন খন্দকার রাকিব, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরবাইন। আসসালামু আলাইকুম। আমি শুরু করছি আমার ফিল্ড ওয়ার্কের কিছু অভিজ্ঞতা দিয়ে। আমি আর লাবিব গত মাসে আমরা ফিল্ড ওয়ার্কে গেছিলাম লক্ষ্মীপুরে। আমরা একটা জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে গেলাম। সেখানে আমরা শুধুমাত্র একজন লয়ারের কাছে আমরা দেখলাম ৩৬৭টা সন্ত্রাস বিরোধী মামলার কপি, এবং তিনি প্রায় ৩৬৭টা সন্ত্রাস বিরোধী মামলা, যে মামলাগুলো দেশের সাধারণ যে পেনাল কোডের যে মামলা সেগুলো থেকে চরিত্রগতভাবে ভিন্ন, এবং এগুলো বিশেষ ট্রাইব্যুনালে বিশেষ আদালতে এগুলোর বিচার প্রক্রিয়া ঘটে। এবং এই মামলায় আসামি সংখ্যা তিনি দেখিয়েছেন প্রায় প্রতি মামলায় কমপক্ষে তিনি দেখাচ্ছেন যে নামসহ আসামি আছে ৪৮ জন থেকে ৬০ জন, আর অজ্ঞাতনামা সহ প্রত্যেক মামলা হিসাব করে প্রায় ৪০,০০০ আসামি। সো তিনি দেখাচ্ছেন ছোট একটা জেলায় শুধুমাত্র সন্ত্রাস বিরোধী মামলা, অন্য মামলাগুলো না, বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য যে মামলা সেগুলোর বাইরে, যেটা হিসাব করে দেখা গেছে। আমরা অলরেডি দেখেছি যে নিউ ইয়র্ক টাইমস, মুজিব মার্শালরা তারা অলরেডি প্রতিবেদন প্রকাশ করেছে, প্রায় ৫ লক্ষ মানুষ এই ধরনের মামলা, ইকুইভ্যালেন্ট টু দ্য পিপল অফ আয়ারল্যান্ড, সিঙ্গাপুরের জনগোষ্ঠীর ৫ গুণ মানুষ, প্রতিদিন তারা কোর্টের বারান্দায় তাদেরকে যাওয়া লাগতো, এবং বিশেষ ট্রাইব্যুনালে বিশেষভাবে বাংলাদেশ রাষ্ট্রের মধ্য দিয়ে তারা ট্রিট হতেন। এবং ইন্টারেস্টিংলি হোয়াট হ্যাপেন, যে পুরো ঘটনার পরে, আমরা ৫ তারিখের পরে দেখলাম একটা টোটাল অল্টারেশন ঘটে গেল পুরো লিগ্যাল সিস্টেমে। এবং যারা গুমের শিকার হয়েছে, যারা খুব ভায়োলেন্ট টর্চারের শিকার হয়েছে, তাদের যে পুরনো মামলার কপিগুলো যেখানে লেখা ছিল যে অমুক অমুক পুলিশ অফিসার, পুলিশের এসআই, তারা চাক্ষুষ ছিলেন, উনি ভ্যান্ডালাইজ করছেন, তারপর তারা অমুকের গুলিতে মারা গেছেন, আমরা যে প্রত্যেকটা যেখানে যেখানে নাম ছিল সেই নামগুলোকেই তারা টোটাল অল্টারেশন করে নতুন ধরনের মামলা দেওয়া শুরু করছে। এবং আমরা দেখছিলাম আগে যারা ভিকটিম, দে আর অ্যাকচুয়ালি ক্লেইমিং যে তাদের যে ভিকটিমহুড, তাদের ফ্যামিলিগুলো, এবং তারা পুরনো মামলাগুলোর মধ্য দিয়ে তারা নতুনভাবে, এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির কাছে পুলিশ কন্টিনিউয়াসলি যাচ্ছে, নেগোশিয়েট করছে, এবং তারা তাদের নামগুলোকে চেঞ্জ করার চেষ্টা করতেছে যে ভাই আমি কিছু করি নাই, তিনি করেছেন। সো একটা কমপ্লিট আমরা দেখতেছি যে একটা নতুন ধরনের আমরা একটা পরিবর্তন দেখতেছিলাম নানান জায়গাগুলোতে। তাহলে এই যে আমাদের এই বিপ্লবের পরে প্রত্যেকটা মানুষ যারা দীর্ঘদিন দিনের পর দিন কারাগারের প্রকোষ্ঠে ছিলেন, এবং এই সকল মানুষের তাদের কিন্তু কোনো মামলার, তাদের কিন্তু জাজ কোর্ট বা আমরা যেটাকে বাংলাদেশে বলি যে অধস্তন আদালত, সেখানে কিন্তু তাদের জামিন হতো না। কেন হতো না? দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। তাদের সবাইকে হাইকোর্টে এসে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে জামিন করা লাগতো। তারা এখন একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে তারা এখন চলাফেরা করছে। তাহলে এই যে তাদের স্বস্তির চলাফেরা, আমরা দেখছি যে একটা বিশেষ ধরনের মানুষ, তারা স্বস্তির চলাফেরা, প্রায় ৫ লক্ষ মানুষ স্বস্তির চলাফেরা করছে। কিন্তু আমরা আবার বিপ্লবের পরে দেখলাম যে ১৫,০০০, গতকাল বাংলাদেশের পুলিশের গত সপ্তাহে বাংলাদেশের পুলিশের আইজি বলছেন যে প্রায় ১৫,০০০ পারপিট্রেটরকে, ৫ আগস্টের পারপিট্রেটরকে তারা গ্রেপ্তার করেছেন। এর মধ্যে আবার আরেকটা জিনিস ঘটেছে যে আমরা বিপ্লবের সময় দেখেছি প্রায় ১২,০০০ ছাত্র জনতা বিপ্লবে পার্টিসিপেট করার জন্য যে আমরা ১৬ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে তারা গ্রেপ্তার হয়েছে। সো আমরা দেখতেছি ডিফারেন্ট কাইন্ড অফ লিগাল ড্রামা নানান জায়গায় চলছে, কিন্তু আমরা এর মধ্যে যদি দেখতেছি যে একটা বিশাল জনগোষ্ঠী, তারা যে কোর্টের মধ্য দিয়ে তাদেরকে কন্টিনিউয়াসলি একটা সাফারিংয়ের মধ্য দিয়ে যেতে হতো, তারা এখন সুষ্ঠুভাবে সমাজে চলাচল করতে যাচ্ছে। কিন্তু আবার একই সঙ্গে ১৫,০০০ মানুষজন তাদের পুরো জীবন আবার কোর্টের সঙ্গে আবার এনট্যাঙ্গল হয়ে যাচ্ছে। আমরা অলরেডি নানান ধরনের আইন আদালত দেখতেছি। এবং এই পুরো বিপ্লবের পরে এই যে পুরো রাষ্ট্র সরকার ব্যবস্থা, এটার পুরো সেন্ট্রালিটি হয়ে যাচ্ছে এই যে যারা আহত নিহত, যারা বিপ্লবের সময় নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে জাস্টিস এনশিওর করার মধ্য দিয়ে সরকার তার লেজিটিমেসি নিচ্ছে। এবং এই বিপ্লবের পর আমরা কিছু কমন রেটরিক শুনছি। কমন রেটরিকগুলো কি কি? যেমন আমি একজন আমলার সঙ্গে কথা বলতেছি, তিনি বলতেছেন বাংলাদেশের পুরো আমলাতন্ত্রে একটা বিশাল এনার্কি চলতেছে। আমি একজন জাজের সঙ্গে যাওয়া ঢাকা মেট্রোপলিটন কোর্টে গেলাম, তিনি বলতেছেন ভাই পুরো জাজ
জুডিশিয়াল সিস্টেম, এখানে আরেকটা এনার্কি চলতেছে। এবং এরপরে আমি ফিল্ড ওয়ার্কে গেলাম কালিয়াকৈর, সেখানে দেখলাম যে আমার শুধু যাইতেই 5 ঘন্টা সময় লাগছে, এবং সবাই বলতেছে পুরো পোশাক কারখানার মধ্যে একটা এনার্কি চলতেছে, এবং সেখানে বলা হচ্ছে প্রায় 6 লক্ষ শ্রমিক এর মধ্যে তাদের কর্মসংস্থান হারাই ফেলছে। ফলে এই যে 5 আগস্টের একটা বিশাল ঘটনা ঘটে গেল, এবং এরপর আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আমরা আলাপ করতেছি, এই জিনিসগুলো ঘটতেছে। তাহলে এই 5 আগস্টের ঘটনার পরে, যেটাকে বীণা দাস বলতেছেন একটা ক্রিটিক্যাল ইভেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে, আমাদের চাওয়া না চাওয়া যা কিছুর বাইরে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে। এবং এই ঘটনাটার পরে আমরা দেখতেছি যে সমাজের নানান অংশের মধ্যে নানান তর্ক বিতর্ক হচ্ছে, কেউ ভিকটিম হচ্ছে, কেউ আমরা দেখতেছি যে তারা তাদের পুরনো জীবন ফিরে পেয়েছেন, কেউ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, কেউ আবার খুবই স্ক্যাপটিক্যাল। সো আমরা এই ধরনের তর্ক বিতর্ক কেন দেখছি? এটা নিয়ে রণজিৎ গুহর খুব ইন্টারেস্টিং একটা আলাপ আছে। তিনি নীল দর্পণ নিয়ে তার একটা ইন্টারেস্টিং আর্টিকেল আছে। তিনি দেখলেন যে নীল বিদ্রোহের পরে আমাদের বাংলা অঞ্চলে নীল দর্পণ নাটকটা তখন এটা প্রকাশিত হয়, এবং প্রকাশিত হওয়ার পর সুদীর্ঘ দিন আমাদের বাংলা অঞ্চলে এই নীল দর্পণ নাটক মঞ্চস্থ করা, এটা নিয়ে মিডল ক্লাস বা একটা বিশেষ শ্রেণীর মধ্যে নানান ধরনের তর্ক বিতর্ক হচ্ছিল। অ্যান্ড দেন রণজিৎ গুহ তিনি খুবই ইন্টারেস্টিংলি চিন্তা করলেন যে এই কেন 1860 সালের পরে নীল দর্পণ এটা এত বেশি একটা জনপ্রিয় নাটক মধ্যবিত্তের কাছে এটা হাজির হয়ে গেল, এবং মধ্যবিত্ত কেন এটা নিয়ে এত বেশি তর্ক বিতর্ক করা শুরু করলো। তিনি দেখাইতে চাইলেন আসলে যে মধ্যবিত্ত যে কলোনিয়াল পিরিয়ডের মধ্যে তারা দীর্ঘদিন বসবাস করেছিল, যারা সেই কলোনিয়াল পলিটিক্যাল সেটেলমেন্টের তারা ছিল বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণী, তারা কোনো মতেই সমাজে আর মুখ রক্ষা করতে পারছিলেন না। তো নীল বিদ্রোহের পরে তারা এই নাটকটা লেখালেখি করার মধ্য দিয়ে তারা একটা সমাজে একটা মুখ রক্ষার একটা প্রকল্প, এটা ছিল তাদের একটা মুখ রক্ষার প্রকল্প, এবং তারা এরপরে তারা কথাবার্তা বলা শুরু করছেন। আমরা দেখেছি দীর্ঘদিন বাংলাদেশে যে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, এটা কোনো আসমান থেকে নাজিল হওয়া জিনিস ছিল না। এখানে নানান অ্যাক্টর ছিলেন, নানান স্টেক হোল্ডার ছিলেন, নানা গ্রুপ তারা এখানে খুবই সক্রিয় ছিলেন, এবং তারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে তারা কিন্তু অ্যাকচুয়ালাইজ করেছেন, এটা থেকে তারা বেনিফিট নিয়েছেন, এবং অসংখ্য গোষ্ঠী এটা নানানভাবে তারা বেনিফিশিয়াল ছিলেন। এবং ছাত্ররা যখন আন্দোলন করলেন, তখন এই ছাত্রদের আন্দোলনকে এবং এটা নিয়ে তখন তারা নানানভাবে লেখালেখি করা শুরু করলেন, উৎফুল্ল হলেন। ফলে এই পুরো ঘটনার পরে যেটা হলো যে অনেক যে ফ্যাসিস্ট রেজিমের আমরা যেটাকে কোরআনপুর যে বেনিফিশিয়ারি বলি, তারা নিজেদের এক ধরনের মুখ রক্ষার অংশ পেলেন। এই জন্য তারা দেখবেন যে রণজিৎ গুহ বলছেন এই যে দীনবন্ধু নাটকে যতজন সেখানকার যে যতজন চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো মিডল ক্লাসের নির্মাণ, যে মিডল ক্লাসটা ছিল আসলে কলোনিয়াল সিস্টেমের ভুক্তভোগী। তো আমরা দেখি এই যে বিপ্লবের পরে এই বিপ্লবটাকে থিওরাইজ করা, এই বিপ্লবটাকে ব্যাখ্যা করা, সমাজে নানানভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা। হু আর ডুইং দিস? যারা বিপ্লবের সঙ্গে, যারা এটার সঙ্গে কন্টিনিউয়াসলি যারা এটার সঙ্গে ইনভলভ ছিলেন, এটা কি আসলে তারা করছেন নাকি সমাজের কোন শ্রেণীটা করছেন? দ্যাট ইজ অলসো দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমরা এখানে নানান ধরনের বিপ্লবের কথা বলতেছি, নানান ধরনের আমরা আমেরিকান রেভলিউশনের কথা বলতেছি, আমরা এখানে আলাপ করতেছি ফ্রেঞ্চ রেভলিউশনের কথা। আপনারা জানেন কিনা পৃথিবীতে সে সময়ে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিপ্লবের ঘটনা ঘটেছিল, যেটা ছিল হাইতিয়ান রেভলিউশন। এবং এই রেভলিউশনটা যখন হচ্ছিল, তখন সো কল্ড রুশো থেকে শুরু করে, সো কল্ড ভলতেয়ার থেকে শুরু করে পশ্চিমা গবেষকরা তারা কিন্তু অসংখ্য লেখালেখি করছেন, কিন্তু তাদের লেখালেখির মধ্যে টোটালি হাইতিতে কি হচ্ছিল এইটার কোনো রেফারেন্স ছিল না। এবং সেখানকার যে এলিট মিডল ক্লাস তারা কখনো কল্পনাও করতে পারে নাই যে হাইতির যে জনগণ ছিল তারা এই ধরনের একটা বিপ্লব করে ফেলতে পারে। এখন আসেন, হেইতির বিপ্লবের পর কি হয়েছে? হেইতির জনগণের কি মুক্তি এসেছে? হেইতির জনগণ কি জাস্ট স্লেভারি থেকে মুক্তি পেয়েছে? জিনিসটা আসলে কি তাই? এরপর অসংখ্য হেইতি নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখবেন যে ফ্রান্স সেখানকার এটার একটা তারা চরম প্রতিশোধ নিয়েছে। হেইতি পুরো ব্যাংক্রাপ্টেড হয়ে গেছে তাদের সো কল্ড স্লেভারির যে মূল্য, যে পণ, সেটা তারা পরিশোধ করতে গিয়ে। এরপরে
আমেরিকান সেখানে নিষেধাজ্ঞা হয়েছে এবং হেইতি কন্টিনিউয়াসলি ব্যাংক্রাপ্ট থেকে, এবং সেখানকার যে আজকে যে ইকোনমিক যে ক্রাইসিস, এটা একটা বিশাল একটা লিগেসি আছে। তো এত লিগেসি থাকার পরও যারা হচ্ছে এখন আলাপ করতেছে হেতিতে আসলে কি ঘটেছে, কিছু একটা তো ঘটেছে। হেতির বিপ্লব নিয়ে আমরা কথা বলি না, কিছু একটা তো ঘটেছে। সো বাংলাদেশের অসংখ্য ক্রাইসিস, দেয়ার আর সো মেনি ক্রাইসিস, বাট বাংলাদেশে 5 তারিখে তো আসলে কিছু একটা ঘটেছে। তাহলে সেই জিনিসটা কি ঘটেছে, যেটাকে জোবাই ভাই বলতেছেন যে সেই জিনিসটা কি আসলে বিপ্লব ঘটেছে নাকি রেজিম চেঞ্জ অর সামথিং লাইক দ্যাট? এখানে আবার অসংখ্য তর্ক আছে। অনেকে বলতেছে, যেমন আমি আমার নিজের ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বলি, একটা ছেলে সে বসিলা দিয়ে সেখানে একটা র্যাবের অফিস ছিল, সে এটার সামনে দিয়ে ভয় কাঁপতে সেই জায়গাটা পার হয়ে সেখানে কন্টিনিউয়াস সে লড়াই করেছিল র্যাবের সঙ্গে একটা লম্বা সময়। সেই ছেলে একদিন আমাকে বলতেছে যে এই বিপ্লবটা কি আমেরিকার কারণে সফল হয়েছে? সো অবভিয়াসলি এখানে আমেরিকানদের স্বার্থ থাকতে পারে, এখানে চায়নার স্বার্থ থাকতে পারে, এখানে ইন্ডিয়ান নানান স্বার্থ থাকতে পারে, বাট ইট ডাজন্ট মিন এখানকার যে বাংলাদেশের জনগণ, এখানকার যারা ভুক্তভোগী, এখানকার যে জনগণ যারা এই জমিনটাকে, যারা কন্টিনিউয়াসলি এই জমিনটাকে আবাদ করতেছে, তাদের মনের কোঠরে একটা লিবারেশনের কোনো সেন্স ছিল না। সো যেটা হচ্ছে 5ই আগস্টে কি ঘটেছে, এটার একটা আমরা একটা এক্সপ্রেশন পাবো হচ্ছে এই জনগণ, তাদের মধ্যে এক ধরনের নবজাগরণ ঘটেছে, একটা কনসাসনেস, যেটা আমরা পলিটিক্যাল কনসাসনেস বলছে, এবার ভাইরা যেটাকে হচ্ছে রুহানিয়াত বলছেন, যে একটা রুহ জেগে গেছে। আমরা চাই বা না চাই, এবং এই ঘটনার পরে অসংখ্য এটার ডিজাস্টার সিচুয়েশন ইট কুড হ্যাপেন, লাইক যে হেইতিতে ঘটেছে, আর অন্যান্য দেশে এটার ভয়ঙ্কর ডিজাস্টার্স হবে, অনেক কিছু হবে, বাট 5 আগস্টে কিছু একটা ঘটেছে। সেই ঘটাটা পৃথিবীর অন্যান্য দেশ কিভাবে ভাবতেছে তার চাইতেও যারা এটার সঙ্গে এটার একটা ভেরি অ্যাক্টিভ অ্যাক্টর ছিলেন, তারা কিভাবে ভেবেছে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং শেষ কথাটা দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে বিপ্লব জিনিসটাকে ম্যাটেরিয়ালাইজ করতে হয় ভিন্ন উপায়ে। এখন যারা বিপ্লব করেছে, ধরেন যে শ্রমিক, যেমন আমাকে লাবিব সেদিন বলতেছে, ভাই হুমাম কাদের গুম হয়েছে, তার বিটিভিতে ছাড়িয়ে দিচ্ছে, তার হচ্ছে গুমের ঘটনা কয়েক লাখ ভিউ, কিন্তু আরেকটা হচ্ছে একটা পোশাক শ্রমিক গুম হয়েছে, তার ইউটিউবের যে ভিউটা এটা হচ্ছে 80টারও কম, মানে এটা কোনো ভিউ হয় না। যাদের চোখ চলে গেছে, আপনারা দেখবেন যে কিছু নর্মাল কেস আছে, যে শাফির অমুক চোখ হারাইছে বিপ্লবে, আর অসংখ্য জন চোখ হারাইছে, অসংখ্য পোশাক শ্রমিক এই বিপ্লবের সময় চোখ হারাইছে, এবং তাদেরকে খুব স্পেসিফিক্যালি তাদেরকে টার্গেট করে ছাত্রদেরকে, আমি তো পঙ্গু হাসপাতালে আমি কাজ করেছি, আমি দেখেছি যে হাতটাকে রেখে হাতের এখানে তারা একসঙ্গে 400-500 ফিলেট মারতো, যাতে এই হাত দিয়ে কখনো পড়াশোনা করতে না পারে। সাচ রিভেঞ্জ আমাদের সিকিউরিটি ফোর্সের অনেকেই হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে নিয়েছে, এই ছাত্রগুলো এখনো আছে, এবং তারা কিন্তু এদেরকে কিন্তু নিজের দেশের লোক মনে করে না যে আমার দেশের বাহিনী আমার হাতকে এইভাবে ধ্বংস করে নেই, তারা কিন্তু এদেরকে ডিফারেন্ট পলিটিক্স, আমি সেখানে যাচ্ছি না। তো আমি যেটাতে আলাপ করতে চাচ্ছিলাম যে সমাজের নানান অ্যাক্টর আছে, এই যে ছেলেগুলোর যে হাতকে টার্গেট করে পুরো তাদেরকে হাতগুলোকে ডিবিলিটেট করে ফেলে দেওয়া হয়েছে, যে মানুষগুলোকে চোখগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, সে মানুষগুলো যে আমরা যে স্টেটটাকে কল্পনা করতেছি, যেটাকে আমরা বিপ্লব বলতেছি, এবং এটাকে আমরা আমাদের একটা কল্পনার যে বিপ্লব, এটাকে এভাবে ম্যাটেরিয়ালাইজ করতে হবে, তাদের অংশীজনের আমরা কথা বলতেছি। কিন্তু রাষ্ট্র জিনিসটা তো আসলে বিমূর্ত কোনো জিনিস না যে কেউ এসে এইভাবে করে ফেলবে। রাষ্ট্র জিনিসটা এগেইন আমরা যারা নৃবিজ্ঞানে পড়াশোনা করি আমরা জানি রাষ্ট্র জিনিসটা হচ্ছে আপনার প্রাত্যহিক জীবনে, এই যে প্রত্যেক দিনের ঘটনায় নানান অ্যাক্টর, নানান মানুষ এই রাষ্ট্রটাকে কন্টিনিউয়াসলি প্রোডাকশন এন্ড রিপ্রোডাকশন করে তাদের নানান ধরনের কাজ কামের মধ্য দিয়ে। ফলে রাষ্ট্র জিনিসটা মানে এটা আসমানি কোনো বিষয় না। এগেইন এই জিনিসটাকে সমাজে নানান অ্যাক্টর আছে, এখন এই সমাজে নানান স্টেক হোল্ডার আছে, এবং আমরা দেখতেছি বিপ্লবের পরে যে পুরনো যে স্টেক হোল্ডার তাদের যে রাজনৈতিক যে বোঝাপড়া, তারা কন্টিনিউয়াসলি দেয়ার পুশিং দেয়ার ওন এজেন্ডা। সমাজে শুধু তারা না, নানান অ্যাক্টর আছে, এবং প্রত্যেকটা অ্যাক্টরই চাচ্ছে তার যে এজেন্ডা, সেই এজেন্ডাটা রাষ্ট্রের মধ্যে তারা হচ্ছে পুশ করবে। এখন তাহলে আমরা এই জিনিসকে, এই যে তারা তাদের এজেন্ডাগুলো পুশ করতেছে, এখানে হচ্ছে এক ধরনের এনার্কি হচ্ছে, তাই বলে কি এই যে 5 তারিখের যে ঘটনাটা ঘটে গেছে, এটার কি আমরা কোনো ম্যাটেরিয়াল বা হচ্ছে এটার কোনো আমরা এটার কি আমরা কোনো ম্যাটেরিয়াল ভ্যালু কি আমরা পাবো না? অ্যাগেন দিস ইজ দ্য কোশ্চেন, যে আমরা কি পাবো নাকি পাবো না, এটা কি
ধ্বংস হয়ে যাবে নাকি টিকে থাকবে, ইট ডিপেন্ডস আমাদের এখানকার যে যত ধরনের স্টেক হোল্ডাররা আছে তারা এই রাষ্ট্র এই স্টেক হোল্ডারদের মধ্যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া নিয়ে কী ধরনের নেগোসিয়েশন হচ্ছে, কিভাবে তারা এই রাষ্ট্রটাকে তৈরি এবং হচ্ছে মানে প্রডিউস অ্যান্ড রিপ্রডিউস করতে চান, তার উপর এটা আসলে নির্ভর করে। ফলে আমরা স্পেসিফিক কোন একটা গোষ্ঠীকে ধরে গালিগালাজ করা বা অমুককে ধরে এর সো ইটস নট লাইক দ্যাট। এখানে হচ্ছে কন্টিনিউয়াসলি নিজের এজেন্ডাগুলো, নিজের দাবি দাওয়াগুলো, নিজের যে এক্সপেকটেশনগুলো সেগুলোকে কন্টিনিউয়াসলি স্পেসিফিক আপনার লাইন আপ ধরে পুশ করায়। দিস ইজ দ্য রাষ্ট্র, এবং পৃথিবীর সারা দুনিয়াতে রাষ্ট্র এভাবেই চলে। সো দিস ইজ হাউ টু অ্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ খন্দকার রাকিব।